নমস্কার, এফএম উজ্জয়নতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজি তনুশ্রী। আজকে এই অনুষ্ঠানের বিশেষ আলোচ্য বিষয়টি থাকছে মা হওয়া মুখের কথা নয়। আর আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর দীপজ্যোতি দাস। আর এনার কাছ থেকে জেনে নেব মায়েদের বিষয়ে নানান তথ্য। প্রথমেই স্যার আপনাকে নমস্কার। নমস্কার। নববর্ষের শুভেচ্ছা নেবেন। আপনি আর আজকের এই অনুষ্ঠানে প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে থাকবে যে মা হওয়া মুখের কথা নয়, এর এই বাক্যটির প্রাসঙ্গিকতায় সমাজে কি ব্যাখ্যা রয়েছে এটা যদি একবার তুলে ধরেন। দেখুন, মা হওয়া মুখের কথা নয়। কথাটি কিন্তু এই প্রবাদটি কিন্তু আসলেই সত্য। এই প্রবাদটির মধ্যে দিয়েই ফুটে ওঠে মেইন একটা মার যে সমাজে যে ভূমিকা, একটা মা হতে গেলে তাকে কতটা মানসিক, সামাজিক সবকিছুর উপর দিয়েই কিন্তু অতিক্রম করতে হয়। তাই মা হওয়াটা কিন্তু খুবই সহজ একটা বিষয় নয়। একটা মাকে মা হওয়া শুধু কিন্তু একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা নয়। সেই বাচ্চাটিকে গর্ভে ৯ মাস রেখে সেই ৯ মাস সময়কালীনে একটা মার শারীরিক যে সমস্ত পরিবর্তনগুলো, হরমোনাল পরিবর্তনগুলো, তার মানসিক পরিবর্তনগুলো সবকিছুকে মানে স্যাক্রিফাইস করে যেই এই পুরোটা জার্নি, গোটা জার্নিটা এবং শুধু বাচ্চাটাকে জন্ম দেওয়া পর্যন্ত নয়, তারপরেরও যে বাচ্চাটাকে মানে গ্রো আপ করার যে জার্নিটা, সেটা সত্যিই একটা মানে কনসিডারেবল মানে অনেকটাই ধৈর্য এবং অনেকটাই শ্রম এবং অনেকটাই মানে কি বলবো? অনেকটাই মানে পেশেন্সের দরকার। তাই এই কথাটা বা এই প্রবাদটা যে বলা হয়, "মা হওয়া মুখের কথা নয়", এটা সত্যিই প্রযোজ্য আমাদের এই সমাজে। তার পরবর্তীতে যেটা আমার জানার যে মানে বিশেষ করে আপনার অভিজ্ঞতায়, হ্যাঁ? হুম, একজন নারী মা হতে যাওয়ার সময় সবচেয়ে যে সবারই তো একটা চ্যালেঞ্জ থাকে। নিশ্চয়ই। কোন চ্যালেঞ্জটা হ্যাঁ। মানে তাদের কাছে আ মানে দাঁড়ায় যে এই চ্যালেঞ্জের সম্মুখীন এবার আমাকে হয়তোবা হতে হবে। হুম। কোন জিনিসটা? আ সবচেয়ে ১ম আপনি যদি বলেন একটা নারী যখন মা হতে যায়, তার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে তার মানসিক প্রস্তুতি সর্বপ্রথম। তাকে মানসিক দিক দিয়ে সে মা হওয়ার জন্য প্রস্তুত কিনা, সেই জিনিসটা আগে ওকে ভাবতে হবে একটা নারীকে। তার উপর একটা আছে সামাজিক দায়বদ্ধতা। সে কি নিজের থেকেই চেষ্টা করছে মানে মা হওয়ার জন্য, নাকি সমাজের চাপে বা পরিবারের চাপে তাকে মা হওয়ার জন্য এখন প্রস্তুতি নিতে লাগছে, সেই জিনিসটা দেখতে হবে। তাই আমার মনে হয় মানসিক, সামাজিক উভয় ব্যাপারটাই আছে একটা মাকে তার ডিসিশন নেওয়ার জন্য যে সে বা সেই নারীটা এখন মা হতে যে চাইছে সেটা সে সত্যিই প্রস্তুত কিনা তার জন্য। আ এবার স্যার আমার যেটা জানার, হ্যাঁ, এই যে গর্ভাবস্থায় হ্যাঁ, যখন একটা মা সে গর্ভধারিণী অবস্থায় থাকে, হুম। তখন তাদের যে মানসিক চাপ, হ্যাঁ, সেটা কতটা প্রভাব ফেলে একটা মা এবং সন্তানের উপর? অবস্থায় একটা নারীর তার গর্ভে ধারণ করা সন্তানের উপর এবং তার নিজের উপর অনেকটাই কিন্তু মানসিক চাপ ফেলে থাকে। কারণ একটা নারী যখন গর্ভে একটা সন্তানকে ধারণ করে, তখন সেই নারীর শরীরে প্রচুর পরিমাণে হরমোনাল চেঞ্জেস আসে। অনেকটা পরিবর্তন আসে। তার উপর তার একটা মানে আমাদের একটা নরমাল মানুষেরই শরীরের মধ্যে যেকোনো রোগে-শোকে যখন সে ভোগে, তখন তার শরীরে কিন্তু একটা আমূল পরিবর্তন চলে আসে। সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করে আবার ফিরিয়ে তাকে আরোগ্য করে উঠতে তখন তাকে কিন্তু অনেকটা সময় লাগে। এখনই একটা অবস্থায় যখন একটা নারী গোটা একটা নতুন জীবন তার গর্ভে নিয়ে আসছে, এনে সেই জীবনটাকে ৯ মাস তার পেটের মধ্যে রাখছে, তার গর্ভে ধারণ করে তাকে খাদ্য, পুষ্টি সবকিছু দিয়ে বড় করে তুলছে। তাকে মানে ডেলিভারির জন্য একদম প্রস্তুত করে তুলছে এই ৯ টা মাস সময়। তো তার মধ্যে সত্যিই একটা অনেক আমূল পরিবর্তন আসে। তাই আমার এই প্রতিটা নারীর এই গর্ভাবস্থার সময়টাতে শুধুমাত্র মানসিক দিক দিয়েই নয়, তাকে শারীরিক দিক দিয়েও অনেকটা স্ট্রং থাকা আমার মনে হয় দরকার এবং খাদ্য এবং পুষ্টি, সঠিক খাদ্য, সঠিক পুষ্টি সবকিছু নিয়েই একটা নারীকে সেই অবস্থায় সেই বাচ্চাটা আসার আগে থেকেই আমার মনে হয় তাকে প্রিপারেশন নেওয়া দরকার যে একটা নারী গর্ভে বাচ্চা ধারণ করার আগে তাকে যা প্রস্তুতি নেওয়া উচিত সেগুলি মাথায় রেখে তারপরে আস্তে এই প্রস্তুতিটা নেওয়া উচিত। এই গোটা প্রেগন্যান্সি জার্নিটা। একদম। আর বিশেষ করে স্যার আরো একটা ব্যাপার যেটা মায়েদের
স্বাস্থ্যের সঙ্গে হুম। সঙ্গে মানসিক স্বাস্থ্যের কিভাবে যত্ন নিতে পারে সে বিষয়ে আপনি ঠিক কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? এই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ যে জিনিসটা সেটা খুবই দরকার আমার মনে হয় প্রতিটা টু বি মাদার বা প্রতিটা প্রেগনেন্ট নারীর জন্যই। আর সেই সময় আমার মনে হয় ন্যাচারাল ফ্রুটস, ভেজিটেবলস খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে খুব যত্ন নেওয়া দরকার। তাছাড়াও মন যেন ভালো থাকে, ভালো ভালো বই পড়া, ভালো গান শোনা, আহ, সেই সব মানুষদের একটা কোম্পানিতে থাকা, যে মানুষগুলো ওকে সবসময় সাপোর্ট করবে সেই গোটা প্রেগনেন্সি পিরিয়ডটার মধ্যে। বিশেষ করে পার্টনারের সহযোগিতা আমি মনে করি এই ক্ষেত্রে খুবই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একদম, করছে। একদম। এই আর কি, পরিবার এবং পার্টনার উভয়। আরো একটা জিনিস আমরা বিশেষ করে আমাদের সমাজে একটা জিনিস লক্ষ্য করতে হুম, পারি যে একটা মেয়ে হুম, সে মা হওয়ার জন্য প্রস্তুত নয়। হুম, কিন্তু দেখা যায় যে হুম, পরিবার বা সমাজের চাপে সে এবার দায়বদ্ধ। তাকে এবার মা হতেই হবে। তো হুম। এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, আমি মনে করি এটা সম্পূর্ণ একটা নারীর ব্যক্তিগত আহ, স্বাধীন ডিসিশন নেওয়া উচিত। সেই নারীটা সত্যি কি এখন এই মুহূর্তে আহ, গর্ভে বাচ্চা ধারণ করতে চায় কি না, বা এখন ফ্যামিলি প্ল্যানিং করার জন্য কি প্রস্তুত কি না। হ্যাঁ, আমি মনে করি পার্টনারের সাথে সহজ মানে একত্রে ডিসিশন নেওয়াটারও জরুরি, মানে প্রয়োজন আছে, কিন্তু তাও আমার মনে হয় যে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে একটা যে গর্ভে ধারণ করবে একটা নারী, তার নিজের এই জায়গায় ডিসিশনটা, তার নিজস্ব ডিসিশনটা অনেক মাইনে রাখছে, অনেক প্রভাব রাখছে এই বিষয়ে। আর পরিবার তো হচ্ছে সাপোর্টের জন্য। এক্ষেত্রে আমি মনে করি তারই নিজস্ব ডিসিশনে তার পরিবার এবং ওর নিজের মা বাবা এবং ওর পার্টনারের মা বাবার গোটা পরিবারেরই একটা সহযোগিতা থাকাটা একান্তই কাম্য আমার মনে হয়। ওকে সাপোর্ট করাটা ওর নিজের ডিসিশনে, যেটা ও নিতে চাইছে যে ডিসিশনটা। আ এই প্রশ্নটার পাশাপাশি আমার যেটা মনে পড়ছিল যে কখনো, কখনো এটাও দেখা যায় যে আ সে প্রস্তুত। কিন্তু তার পারিপার্শ্বিক এমন কিছু সমস্যা রয়েছে যেটার জন্যে সে একটু দেরিতে চাইছে যে এখন আমি সন্তান নেব না বা আরো কয়েকটা বছর যাক। তারপরে দেখা যায় আমরা একটা প্রবাদ বলব না ঠিক, একটা জিনিস আমরা প্রায়ই শুনতে পাই যে বয়স ৩০ এর পরে হুম, বাচ্চা নেবার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তো হুম, সেক্ষেত্রে আমরা সেটাও দেখি যে এমন কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে না। তো হুম। সেটা কি সত্যিই কোনো সমস্যার তারা সম্মুখীন হয় ওই বয়সটার পরে? সেটা কতটা সত্য বা কিভাবে আমরা যাচাই করতে পারি? হ্যাঁ, এখন অনেকগুলো মেডিকেল ফ্যাক্টরস আছে, যে ক্ষেত্রে আমরা মনে করি যে লেট এইজে বিয়ে করে লেট এইজে বাচ্চা নেওয়াটা অনেকটা হরমোনাল পরিবর্তন চলে আসে, তো বয়স বাড়ার সাথে সাথে একটা ডিলেইড একটা প্রেগনেন্সিতে অনেক রকম কমপ্লিকেশনস বা অনেক রকম জটিলতা থেকে থাকে। তাছাড়া আমি মনে করি একটা নারীকে প্রেগনেন্সি ব্যাপারটা বা গর্ভে সন্তান ধারণ করার ব্যাপারটা নিয়ে সর্বপ্রথম তো সামাজিক এবং শারীরিক দিকটা ভাবা দরকার। সে যে বাচ্চাটাকে প্রসব করবে, তারপর সেই বাচ্চাটাকে যে গ্রো আপ করবে, তার জন্য সে মানসিকভাবে, আর্থিকভাবে এবং সামাজিক যেই পরিস্থিতিগুলো, সেগুলির সাথে সে মোকাবিলা করতে পারবে কিনা, একদম। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার শারীরিক স্বাস্থ্য, মানে তার শরীর স্বাস্থ্যটা কিরকম আছে। ওর কি প্রি এক্সিস্টিং কোনো রোগ বা ডিজিজ আছে কিনা, যেরকম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস থাকে অনেকের। অনেকের যেমন থাইরয়েডের সমস্যা থাকে, অনেকের ডায়াবেটিস বা মধুমেহ রোগ থাকে। তারপর অনেকের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকে। তো এই জিনিসগুলোকে কনসিডারেশনে রেখে, এগুলোকে মাথার মধ্যে রেখে একজন সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আমার মনে হয় এই ডিসিশনটা, মানে প্রেগন্যান্সি বা ফ্যামিলি প্ল্যানিংয়ের ডিসিশনটা নেওয়াটা অনেকটা বেটার। আর তাছাড়াও আমি মনে করি এই বয়সের যে ব্যাপারটা, হ্যাঁ, আফটার 30, আফটার 35 এই লেট প্রেগন্যান্সিতে কিছু কিছু কমপ্লিকেশনস তো থাকে বটেই। যেমন আমাদের গর্ভে যে বাচ্চাটা হচ্ছে হুম। তার লো বার্থ ওয়েট বা ওজনে যতটুকু হওয়া দরকার সেই ওজনটা সে জন্মের সময় হচ্ছে না, সেই কমপ্লিকেশনসগুলো থেকে থাকে। তাছাড়া প্রিটার্ম বেবি হ্যাঁ, বা সময়ের আগেই বাচ্চাটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন হ্যাঁ। একটা একটা নির্দিষ্ট সময় থাকে 37 থেকে 42 উইকস, এই সময়টার মধ্যেই কিন্তু অ্যাকচুয়াল টাইম অফ ডেলিভারি,
ঠিক আছে? প্রতিটা নারীরই। তো তার আগে হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। 30-32 উইকসে ওই হয়ে যাচ্ছে ডেলিভারি। তো একদম। সেই ক্ষেত্রে বাচ্চাটা তার পর্যাপ্ত যে ইন্টারনাল যে organs গুলোর হুম, যে হুম, হুম, হুম। ডেভেলপমেন্ট গুলো হুম, হুম, সেগুলো হুম। হয়ে উঠতে পারছে না। বা তার কিছু congenital বা জন্মগত কিছু anomaly বা প্রবলেম দেখা দিচ্ছে। কিছু তার মেন্টাল মানে ডিলেড গ্রোথ হচ্ছে। তো অনেক সমস্যা থেকে থাকে বিকজ অফ দ্য হরমোনাল ডিসব্যালেন্স, বিকজ অফ দ্য হরমোনাল ইররেগুলারিটিস ওই মহিলার শরীরে, সেই কারণে। তাই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, মানে 25, 26, 30 এর এজ গ্রুপটা খুব আমি মনে করি ভালো। সেই ক্ষেত্রে কি হয়, মানে একটা হেলদি ভ্রূণ যখন বড় হয় এক গর্ভাশয়ের ভেতর, তখন সেটা হেলদিভাবে বড় হওয়ার জন্য সেই জিনিসটা দরকার। এবং নিউট্রিশন খুব মাইনে রাখে এই ক্ষেত্রে। নিউট্রিশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পর্যাপ্ত পরিমাণে এবং সঠিকভাবে খাওয়া দাওয়া করা, হালকা এক্সারসাইজ করা, এই প্রপার পরিমাণে জল খাওয়া, প্রত্যেকটা জিনিসই ম্যাটার করছে একটা সুস্থ ডেলিভারিতে। একদম। আর আরো একটা জিনিস যেটা বর্তমানে মানে বর্তমান সময়ে হুম। মা হওয়ার জন্যে যে মেডিকেল সহায়তা তো এখন অনেক, অনেক কিছুই পাওয়া হ্যাঁ, যায়। যেমন নিশ্চয়ই। ধরুন এই যে IVF বা IUI হ্যাঁ, ইত্যাদি হ্যাঁ, যেগুলো রয়েছে, হ্যাঁ। তো সেগুলি কতটা কার্যকরী বলে আপনার মনে হয়? দেখুন, এই আইভিএফ বা আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আর আইইউআই হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনাইজেশন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পুরুষের বীর্য নিয়ে একটা নারীর মানে ডিম্বাণু নিয়ে সেটাকে টেস্ট টিউবের মধ্যে করে একটা ভ্রূণ তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং সেই ভ্রূণটাকেই কিন্তু গর্ভাশয়ের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে। এটাই বেসিক্যালি সেই কনসেপ্টটা, আইভিএফ বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনাইজেশন। তো এখন আগের মতো যে আগে আইভিএফ গুলোর প্রচুর শোনা যেত যে ফেলিউর হতো, এখনকার নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সে আইভিএফ বা আইইউআই অনেকটাই উন্নত হয়ে গেছে, এবং তার ফলে এই যে বিভিন্ন কাপলসরা আছে যারা খুব নিরাশ যে ওদের বহু বছর ধরে ওরা মানে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পারছে না, ওরা ফ্যামিলি প্ল্যানিং করতে পারছে না, হয় কিছু মেল কারণ থাকতে পারে, হয় কিছু ফিমেল কারণ থাকতে পারে। তো সেই জিনিসগুলো এই টেকনোলজির মাধ্যমে, মেডিকেল অ্যাডভান্সমেন্টসের মাধ্যমে অনেকটাই এখন সাকসেস পাচ্ছে, এবং আগের থেকে এখন আইভিএফ এবং আইইউআই এর সাকসেস রেট অনেক বেড়ে গেছে, এবং মানে কাপলসরা অনেক হ্যাপি এবং খুব পজিটিভ ওয়েতে এই অ্যাডভান্সমেন্টসগুলো এগোচ্ছে। স্যার আপনার কাছ থেকে এই বিষয়টা যখন আমি মানে শুনছিলাম, যখন আমি জানছিলাম তখনই আমার মধ্যে একটা প্রশ্ন আমার নিজের ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল। আ আজকালকার যুগে বিশেষ করে মেয়েদেরকে কোথাও না কোথাও একটা দোষী সাব্যস্ত করা হয়। যে তুমি এখনো মা হচ্ছ না, কেন হচ্ছ না বিয়ের পর? সবারই একটা এক্সপেকটেশনস থাকে পরিবার থেকেও যে ২ বছর হয়ে গেছে, ৩ বছর হয়ে গেছে। কখনো, কখনো দেখা যায় যে মায়েরাও সেরকমভাবে তৈরি হয়ে ওঠে না। হুম, আবার কখনো দেখা যায় যে মায়েরা তৈরি কিন্তু আ সেটা হয়ে উঠছে না। হুম, তো এই বর্তমান অবস্থায় হুম, এই যে বলা হয় যে একটা মেয়েরই বেশিরভাগটা থাকে হুম, যে তার সন্তান না হওয়ার ক্ষেত্রে। হুম। তো এটা কি সত্যিই একটা মেয়ের সমস্যাই কি বেশি থাকে? পুরুষদের সমস্যাও আমরা শুনতে পাই। তো আপনি ঠিক এটাকে কিভাবে নেন বা আপনি কি বলবেন? না, আমি মনে করি এটা সম্পূর্ণভাবে সত্যি না। একটা মেয়ের উপরেই, হ্যাঁ, বর্তমান সমাজে দেখা যায় ওই তথাকথিত প্রচলিত যে একটা চিন্তাধারা ছিল যে হ্যাঁ, একটা 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 দাম্পত্য জীবনে যখনই একটা সন্তান আসতে অনেকটা বছর লেট হয়ে যাচ্ছে, তখনই পরিবারের লোকজনেরা একটা আ মেয়েকেই প্রথমত দোষটা দিয়ে থাকে। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তাই নয়। প্রবলেমস একটা মেলের মধ্যেও থাকতে পারে, ফিমেলের মধ্যেও থাকতে পারে। একদম। তাই আমার মনে হয় একটা প্রপার কাউন্সেলিং দরকার, প্রপার মেডিকেল টেস্ট দরকার। তারপর গিয়ে তার মধ্যে যাই দেখা যায় সে অনুযায়ী এগোনো উচিত। হুট করে এভাবে না জেনে পরিবারের লোকদেরকে মানে এভাবে দোষারোপ করে ফেলাটা বা ডিরেক্টলি ব্লেম করে ফেলাটা, আমার মনে হয় এই জিনিসটা একদমই মানে মানে উচিত নয়। এখনকার দিনে মানে দেখুন, সবাই তো স্মার্ট, সবাই তো সবকিছু জানে, বোঝে। তো আমার মনে হয় একজন প্রপার ডক্টর দেখিয়ে একটা দাম্পত্য মানে একটা কাপলকে সেইভাবে মেডিকেলি টেস্ট-ফেস্ট করিয়ে সেইভাবে এগিয়ে, কারণ আ কখনো, কখনো দেখা যায় যে পুরুষদের মানে
মানে এসপার্মিয়া বলে একটা টার্ম আছে, যেখানে স্পার্ম একেবারেই তৈরি হচ্ছে না, বা অলিগোস্পার্মিয়া বলে একটা ব্যাপার আছে, মানে যেখানে স্পার্ম তৈরি হচ্ছে একটা পুরুষের শরীরে কিন্তু তা পরিমাণে কম তৈরি হচ্ছে, বা টেস্টোস্টেরন একটা হরমোন আছে, পুরুষ হরমোন, তার অভাবে অনেক সময় স্পার্ম প্রোডাকশন অনেক সময় কমে যায়। কিন্তু অপরদিকে একটা নারীর প্রত্যেকটা হরমোন লেভেলই ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু সেই পুরুষের শারীরিকগত আহ, এই ডেফিসিয়েন্সিগুলোর কারণে কিন্তু প্রেগনেন্ট হতে পারছে না। এবং ঠিক সেইভাবেও দেখা যায় একটা মহিলার জীবনেও বিভিন্ন হরমোনাল প্রবলেমসের কারণে তার ওভারিতে বিভিন্ন রকম, যেমন পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আমি একটু আগে বললাম, ওভারিতে ছোট 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 টিউমার, এবং মাল্টিপল টিউমার্স হুম, হতে হুম, পারে, হুম। সিঙ্গেল এবং বোথ, দুটো উভয় ওভারিজে। তাছাড়া আরও হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে সকল প্রবলেমসগুলো হয়ে থাকে, অনেকের পিরিয়ডসের ডিস্টারবেন্সেস, অনেকের ওবেসিটি বা স্থূলতার কারণে অনেকের হরমোনাল প্রবলেমস হয়ে থাকে, অনেকের থাইরয়েডের কারণে অনেকের প্রেগনেন্সি ডিলেইড হয়ে যাচ্ছে, একদম। অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমি মনে করি উভয় কারণেই হতে পারে, সেটা এক্স্যাক্টলি বিচার করে না দেখে, না টেস্ট করে, ডক্টরের সাথে কনসাল্ট না করে হুট করে পরিবারের লোকদেরও এভাবে হচ্ছে না মানেই একটা নারীর দোষ সেটা বলে ফেলাটা উচিত না। একদম, এবং একদম, একদম, তাতে একদম। কি হয় কি, সেই নারীটা যে ভবিষ্যতে হয়তোবা গর্ভে বাচ্চা ধারণ করতো, তার হয়তোবা সেই মানসিক চাপে সেই জিনিসটা বা সেই প্রসেসটা আরও ডিলেড হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেই প্রিটার্ম ডেলিভারি বা একটা ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন, বা মানে বেবির সাইজ নর্মাল থেকে ছোট যেটা হচ্ছে, বিভিন্ন গ্রোথ ডেভেলপমেন্টাল ডিলে, এইসব কিছু কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে ইনডাইরেক্টলি সেই পরিবারের কারণে কিন্তু তাকে সেই মানসিক যে যন্ত্রণাটা পোহাতে হচ্ছে, যার কারণে তার এফেক্ট ওর শারীরিক দিক দিয়ে হচ্ছে। হুম, 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 সেই হুম। আর কি ব্যাপারটা। আরো একটা জিনিস স্যার, এই যে সন্তান জন্মাবার পর হুম, মায়েরা কিন্তু মানসিক এবং শারীরিক দিক থেকে তাদের তাদের একটা বিশাল পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। হুম, তো নিশ্চয়ই। সেটা কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? অনেকটা। কারণ যখন একটা নারী একটা বাচ্চা জন্ম দেয়, তারপর সেই নারীর মেন্টাল পরিস্থিতি এবং ফিজিক্যাল পরিস্থিতি কিন্তু ঠিক থাকে না। তার ওজন বেড়ে যায় প্রথমত। তার বাচ্চা জন্ম দেওয়ার পর, সেই বাচ্চা জন্ম দেওয়াকালীন তার কিন্তু ১০ থেকে ১২ কেজি ওজন পর্যন্ত বেড়ে যায়। তারপর সেই ব্যাক টু দ্যাট প্রিভিয়াস ওয়েটে আনতে কিন্তু তার অনেকটাই কষ্ট পোহাতে হুম, হয়। হুম, হুম। সেকেন্ডলি, বাচ্চাকে স্তনপান করানোর একটা আলাদা একটা টেনশন থাকে। একটা মানসিক চাপের মধ্যে দিয়ে বা একটা মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে, মানে তার উপর পরিবারের একটা আলাদা চাপ থাকে। তো এই ওভারঅল বিভিন্ন ফ্যাক্টরস, বিভিন্ন কারণ মিলে কিন্তু একটা নারীর জীবন, যখন একটা নারী বাচ্চা জন্ম দেয়, সেই নতুন মার অনেকটাই মেন্টাল স্ট্রেসের উপর দিয়ে আ যায়। সেই জিনিসটাকে আমরা অনেক সময়, মানে কি বলে থাকি, মানে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা হ্যাঁ, টার্ম আছে। আমরা এই পোস্টপার্টাম ডিপ্রেশন সম্বন্ধে আমাদের ইন্ডিয়াতে অনেক লোকেরই খুবই কম জানা এই বিষয়টা নিয়ে। কিন্তু প্রত্যেকটা নারীর জীবনেই কিন্তু একটা ফেজ বা একটা স্টেজ থাকে লাইফে, যখন এই পোস্টপার্টাম ডিপ্রেশনের উপর দিয়ে যায় বাচ্চাটা জন্ম দেওয়ার পর কিছু মাস। তখন সেটা কেটে উঠতে অনেকের কিছু বছরও লেগে যায়। তো কারণ সে না তখন নিজেকে নিজে অনেক দিক দিয়ে পিছিয়ে ফিল করে, যে এই যে আমার ৯ টা মাস চলে গেল আমার জীবন থেকে, এবং আমি শারীরিক দিক দিয়ে, আমার মানসিক দিক দিয়ে, আমার কেরিয়ারের দিক দিয়ে যে ওর একটা যে ব্যাক হয়ে গেল জিনিসটা, হ্যাঁ, সেই জিনিসটারও কিন্তু একটা ডিপ্রেশন থেকেই থাকে। হ্যাঁ। তো সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমার মনে হয় সবচেয়ে বড় সহযোগিতা তার পরিবারের লোকজনদের এবং তার পার্টনারের হওয়া উচিত। তবে স্যার আপনার মতে একজন নারীকে হুম, সে যখন মা হওয়ার প্রস্তুতি নেয় বা হুম, মা হওয়ার আগে হুম। আ মানে কি, কি বাস্তবতা ও চ্যালেঞ্জ গুলোর সম্পর্কে তার ধারণা থাকা প্রয়োজন? এই তো সবচেয়ে ১ম, যেমন সে যে সত্যিই সেই বাচ্চাটাকে জন্ম দিচ্ছে, জন্ম দিয়ে ফেলার পর সেই বাচ্চাটাকে যে পারভারিশ বা গ্রো আপ করে তুলবে, সেটা সে ঠিকমতো সঠিকভাবে করে তোলার মতো তার ফ্যামিলিগত সাপোর্ট আছে কিনা, তার অর্থনৈতিক সাপোর্ট আছে কিনা, সেই বাচ্চাটার যে প্রপার পারভারিশ করার জন্য তার যে আশেপাশের পরিস্থিতি বা মাহল যেটা আছে, সেই জিনিসটা ঠিক আছে কিনা, সেই সবগুলোর দিকে আমার মনে হয় আগে থেকেই এই জিনিসটা ভাবা উচিত। কারণ এই সবচেয়ে বড় বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তার মাতৃত্ব। সেই মাতৃত্বটা সে কতটুকু স্ট্রংলি সে ক্যারি অন করতে পারবে, এবং বাচ্চাটাকে কত সুন্দরভাবে এবং সুস্বাস্থ্যকরভাবে সে বাচ্চাটাকে গ্রো আপ করতে পারবে। আমার মনে হয় এই জিনিসগুলোর জন্য প্রতিটা নারীরই প্রেগন্যান্সি নেওয়ার আগে থেকেই চিন্তা করা উচিত। একদম। একেবারে সর্বশেষ প্রশ্নে আমি এবার স্যারের কাছে চলে যাব। আ
কখনো কখনো দেখা যায় যে মায়েদের ক্ষেত্রে হুম, একটা পরিবার চায় যে আহ, সুস্থ মতে যেন সন্তানটা জন্ম নেয়। হুম, তো অনেকেরই ধারণা থাকে যে সরকারি হাসপাতালে আমি বাচ্চাটাকে প্রসব করাবো না। হুম, আবার অনেকে মনে করেন যে না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা অনেক উন্নত, হুম, সেখানে গেলেই ভালো হবে। আবার অনেকের চিন্তাভাবনার মধ্যে থাকে যে সরকারি হাসপাতালে যদি আমি এখন সন্তানটাকে বাচ্চাটা জন্ম নেয়, সেক্ষেত্রে অনেক রিস্কের ব্যাপার থাকে। হুম। সেগুলো কতটা সত্য বা তার পরিপ্রেক্ষিতে আপনি ঠিক কি বলতে চান? এই নিয়ে কিন্তু সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। সে মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত বা উচ্চবিত্তদের কথাও আমি বলছি। তো সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়টা কিছুটা তো আছে। কিন্তু আমি মোটেও একবারও এ কথা বলব না যে সরকারি হাসপাতালে প্রসব করালে সেটা আ ভালো না, বা কর্পোরেট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে প্রসব করালে সেটা বেটার হবে। এরকম কিছু না। সরকারি হাসপাতালেও আমাদের ভারত সরকারের আন্ডারে যত প্রকল্প বা বিভিন্ন ধরনের যে যোজনাগুলি হচ্ছে তার আন্ডারে সেফ ডেলিভারি হচ্ছে। এখন পার্সেন্টেজ অফ আ ও সাকসেসফুল ডেলিভারি অনেক বেড়ে গেছে আগে থেকে। হাইজিন একটা ব্যাপার ছিল, একটা ফ্যাক্টর ছিল আগে। কিন্তু এখনকার গভর্নমেন্ট হসপিটালের কন্ডিশন আগে থেকে আমি মনে করি অনেক, অনেক উন্নত মানের। পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেটার, এবং রেগুলার স্ক্রুটিনি করা হচ্ছে। আহ আ এই তো যেমন কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আইজিএম হসপিটালে ভিজিট করেছিলেন। উনি বিভিন্ন ডিপার্টমেন্টস গিয়ে নিজের স্বচক্ষে দেখলেন সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা। তো এই যে সময়ে, সময়ে যে এই ভিজিটস গুলো হচ্ছে, তাতে কি হচ্ছে, সরকারি হাসপাতালের যে এই যে প্রবণতা, যে হসপিটালের ক্লিনলিনেস, হসপিটালের হাইজিন সবকিছু, এই জিনিসগুলো কিন্তু সময়ের সাথে, সাথে অনেকটা উন্নত হচ্ছে, এবং ডেলিভারি কেসেসগুলিও অনেকটা সাকসেসফুল হচ্ছে। এবং আমি মনে করি এটা কমপ্লিটলি এটা মিথ, এটা ভ্রান্তি একটা, এটা সঠিক নয় যে সরকারিতে করলে ভালো নাও হতে পারে বা সেফ নাও হতে পারে বেসরকারিতে করলে। উভয় ক্ষেত্রেই সেফ, এবং আমি মনে করি এটা সম্পূর্ণ রুগীর বা পেশেন্টের ব্যক্তিগত ইচ্ছা। সে সরকারিতে করাতে চাইলে সরকারিতেও করাতে পারে। সে যদি প্রাইভেট বা কর্পোরেট হসপিটালে করাতে চায় তাতেও করাতে পারে। তবে আমি মনে করি উভয় ক্ষেত্রেই এটা সেফ। এটা এরকম কোনো বিষয় নেই। সত্যি আ ডাক্তারবাবুর কে অনেকগুলো মানে অনেক প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। মানে সত্যি এনার কথা শোনার পর আমি আমি এটাই ভাবছিলাম, সত্যি মা হওয়া সত্যিই মুখের কথা নয়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। একটা মাই জানে তার একেবারে ৯ মাস সেই সন্তানটিকে গর্ভে রাখা থেকে সন্তানটিকে জন্ম দেবার পর পর পর্যন্ত তাকে কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর এই যে এমন কিছু বিষয় ডাক্তারবাবু আমাদের সঙ্গে তুলে ধরেছেন, সেগুলো সত্যিই আমাদের কাছে অজানা ছিল। আর আমার একটাই বলার থাকবে, বিশেষ করে মায়েদের জন্যে, যে বিষয়গুলি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইনি তুলে ধরেছেন, এই বিষয়গুলোকে যদি আমরা একবার লক্ষ্য করে বা এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা আগামীতে সেগুলোকে কাজে লাগাই, আশা করছি বিশেষ কোনো সমস্যার কোনো সম্মুখীন আমাদেরকে হতে হবে না। আ ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই এফএম উজ্জয়ন্তের এই অনুষ্ঠানে এতটা সময় দেওয়ার জন্যে। আর আমাদের এই অনুষ্ঠান দেখতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে এফএম উজ্জয়ন্তে। নমস্কার। নমস্কার।